সবাই মোটামুটি চলে আসছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ভাইভা ক্লাসে। তো আজকে অর্গানিকটা শেয়ার করে রেখেছিলাম এখানে। তোমরা এখন কি দেখতে পাচ্ছ? স্যার ইন্ডেক্স। স্যার ওকে, ইন্ডেক্স দেখতে পাচ্ছ। তো এই ইন্ডেক্সের কোনটা কোনটা তোমাদের হলো? স্যার একটাও হয়নি, শুধু কলাম ক্রোমাটোগ্রাফির একটা থিওরি ক্লাস নিয়েছে আবু স্যার লাস্ট ক্লাসে। আর প্যারাসিটামলটাও হয়নি। তাহলে স্যার রবিবার। প্যারাসিটামলটা ম্যাডাম বুঝিয়ে দিছে, বলছে নেক্সট দিন জাস্ট করলেই হবে, মানে পুরো প্রসেসটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। স্যার জাইলিন ছিল না তো এই জন্য ওইটা করতে পারিনি ওই দিন। তাহলে আগামীকালকে তোমাদের বন্ধ দিল, আগামীকালকে ক্রোমাটোগ্রাফি করতে পারতা। স্যার ল্যাব তো মঙ্গল বুধ বৃহস্পতি হয়, এজন্য মেবি রাখা স্যার ওই নাই। যে রবি সোমবারে ম্যাডামের নাকি ক্লাস আছে, এই কারণে আর কি এই 2 দিন করে, মঙ্গলবার থেকে ক্লাস নেয়। তো ম্যাডামের ক্লাস আছে, তোমরা তো ম্যাডামের জন্য বসে থাকবে না। যাই হোক, রেকর্ডিং চলে, আর কি বলবো। আমাদের নতুন বিভাগীয় প্রধান কবে আসবে আর কি, আমি এই আশায় বসে আছি। আচ্ছা। তো আমরা সাধারণত যখন প্র্যাকটিক্যালি ভাইবা নেই, ভাইবাতে ওই বিষয় সংক্রান্ত জিনিসগুলো আগে জিজ্ঞাসা করি। তো কলাম ক্রোমাটোগ্রাফি যেহেতু হয়েছে, সামনে সোমবার তোমরা কলাম ক্রোমাটোগ্রাফি করবে আর কি। কালকে আসার দরকার নেই, আমি কালকে গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলে রাখবো। কলাম ক্রোমাটোগ্রাফি তোমরা আগামী সোমবারে প্র্যাকটিস করবা। আর স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার বলছে ব্যস্ত, স্যার জানাবে কোন দিন স্যার ক্লাসে আসবে, সেটা জেনে তোমাদেরকে জানাবো। এখন কলাম ক্রোমাটোগ্রাফির ফোর্থ ইয়ারেও আছে, মাস্টার্সেও আছে তোমাদের। একই রকম জিনিস কিছুটা ফোর্থ এবং মাস্টার্স উভয়তে আছে। আমরা খাতায় যেটা লিখি, খাতায় শুধু মূলনীতি এবং এই যে যে জিনিসগুলো লাগে হুবহু খাতায় তুলে দেওয়া হয় আর কি। কিন্তু মানমন্ডনে হচ্ছে আমাদের পরীক্ষার যে নাম, কি নাম আছে পরীক্ষার? পরীক্ষার নাম হলো কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে মিশ্রিত জৈব নমুনার পৃথকীকরণ। এরপরে টিএলসির সাহায্যে এটার বিশুদ্ধীকরণ পরীক্ষাটা আমরা দেখব। যাই হোক, কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করার জন্য আগে কলামটা তৈরি করতে হবে। প্রিপারেশন আর কলামের জন্য একটা মার্ক আছে। ধরো এই পরীক্ষার জন্য যদি প্রশ্নটা নিয়ে আসতে ভুলে গেছি, কারো কাছে কারো কাছে যদি প্রশ্ন থাকে, প্রশ্নটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও যদি কারো কাছে প্রশ্ন থেকে থাকে। আমি ব্যাগে রেখেছিলাম কিন্তু ভুলে গেছে নিয়ে আসতে। তো যাই হোক, প্রিপারেশন কলামের জন্য সম্ভবত 7 কি 8 নম্বর আছে। প্রিপারেশন অফ কলাম, কলামটাকে ঠিক মতো তৈরি করা, ওটাকে বলছে কলাম প্যাকিং। স্যার হয়তো বলেছে কলাম প্যাকিং এর জন্য মার্ক, এবং প্যাকিংটা খুবই সহজ। তোমাদেরকে স্যার কি কি শিখিয়েছেন?
একজন বলো। কলাম কি, মানে কলাম প্যাকিং কি, তারপর হচ্ছে কলাম প্যাকিং কিভাবে করতে হয়, স্থির দশা কি, চলমান দশা কি, এগুলো সংজ্ঞা, পরিশোষক, এগুলো জৈব পরিশোষক, অজৈব পরিশোষক। আচ্ছা, ক্লাস চলছে, হ্যাঁ, এখন দেখো না, ওই ক্যামেরা লাগানো হয়নি। আচ্ছা, আমি এখন তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। কোনো সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা এমনিতে? না স্যার। স্যার না, কোথায় শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখানে খুব শর্ট করে একটা জিনিস দেখানো হচ্ছে। আহ, আমি প্রথম থেকে একটা জিনিস দেখাচ্ছি। এইটা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এখানে যে সাদা অংশ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি সাদা? জি স্যার। জি স্যার। তো এই সাদা অংশটা হলো আমাদের সিলিকা জেল বা অ্যালুমিনা। অর্থাৎ যে যে পদার্থগুলো দিয়ে কলাম প্যাকিং করা যায় সেটা হতে পারে সিলিকা জেল বা অ্যালুমিনা। এখন এই সিলিকা জেল হলো কিসের মতো বলবো, সুজির মতো, সুজি বা আহ, কি বলে, হুইল পাউডারের মতো এরকম। কিন্তু হুইল পাউডার তো পানিতে দিলে গলে যায়, কিন্তু সিলিকা তো বালি, সাদা ধবধবে, পানিতে দিলে এই বালির মতো আবার তলানি পড়ে, রেখে দিলেই তলানি পড়ে যায় আর কি। আবার ঝাঁকালে সেটা দ্রবণের মতো তৈরি হয়, অসম্পৃক্ত দ্রবণ। এখন এই কলাম প্যাকিংটা এক এক পরীক্ষার জন্য এক এক রকম ভাবে তৈরি করা হয়। কখনো তৈরি করা হয় পানি দ্বারা, কখনো অ্যালকোহল দ্বারা। তো আমরা করি কি, ইথানল, অ্যালকোহল এটার মধ্যে ঢেলে দিই। তো এখানে এই বিকারের মধ্যে নিয়ে এসে তারপরে দেখো এই যে এক ধরনের লিকুইড ঢেলে দিচ্ছে। তো সেই লিকুইডটা ইথানল। তাহলে লিকুইড যখন ঢেলে দিল তখন এটাকে যদি ঝাঁকানো হয় তাহলে কি তৈরি হবে? এটাকে বলছে স্লারি তৈরি হবে, স্লারি। কি তৈরি হবে? স্লারি। দেখতে কিরকম? বালিকে পানির মধ্যে মিশিয়ে ঝাঁকালে যেরকম ওই রকম। তাহলে খুব সহজ, সামনের দিন যখন আমরা অ্যাপারেটাস দিব, সহজে একটা
বিকারে অথবা একটা কনিক্যাল ফ্লাস্কে যে একটা একটা পাত্রে সিলিকা জেল নিতে হবে। সিলিকা জেল নিয়ে তার মধ্যে এই ইথানল ঢেলে দিতে হবে। ইথানল ঢেলে দিয়ে ঝাঁকালে একটা বালি আর পানির যেমন করে একটা মিশ্রণ হয় ওইরকম একটা মিশ্রণ হবে। এখন এই মিশ্রণটা নিয়ে কি করব? মিশ্রণটা নিয়ে যখন ঝাঁকানো হয়ে গেল, এই যে দেখো এটা হলো কলাম, বুলেটের মতো দেখতে। পাশে আরেকটা কলাম স্ট্যান্ড করা আছে, এই পাশে একটা কলাম স্ট্যান্ড করা আছে, এখানে নতুন করে আরেকটা তৈরি করে দেখাচ্ছে। এই হলো বুলেটের মতো, এটার মাথায় ফানেল লাগানো আছে। এখন যেহেতু ওই যে বালি আর পানির মিশ্রণটা যদি রেখে দেওয়া হয় তাহলে যেমন তলানি পড়ে, এখন ওই যে যেটা আমরা মিশ্রণ করেছি স্লারি বলছি সেটা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়া হলে লিকুইড অংশটা নিচের দিক দিয়ে পড়ে যেতে থাকবে। আর পুরো সাদা একটা স্তর, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সাদা, এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এ পর্যন্ত সাদা একটা স্তর, এইরকম একটা স্তর এই বুলেটের মতো দেখতে যে কলাম, সেই কলামের মধ্যে এরকম একটা স্তর সৃষ্টি হবে। তো এই যে ঢেলে দিচ্ছে, উপর থেকে ঢেলে দিচ্ছে। ঢেলে দিলে আস্তে 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 অনেক অনেক মানে একদম অল্প কিন্তু না, অনেক অনেকটুকু পর্যন্ত দিতে হয়। দিলে এই যে দেখতে পাচ্ছ পাশে একটা তৈরি করা আছে যেমন সাদা একটা স্তর, এখানে যেমন একটা সাদা স্তর দেখতে পাচ্ছ, ওই রকমই এটার মধ্যে 5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত, অনেকে বলে 6 ইঞ্চি পর্যন্ত, মানে অন্তত কি বলে আমরা আঙুল দিয়ে যদি মাপি তাহলে এরকম 10 আঙ্গুল, 10টা আঙ্গুলের সমান এইখান থেকে এই পর্যন্ত, তাহলে 5 to 10 সেন্টিমিটার। এখন যত এটা যত বড় হবে সেপারেশনটা তত ভালো হবে, তো যত বড় হবে সেপারেশনটা তত ভালো হবে। তাহলে এখন আমরা যদি আবার একটু প্লে করি, তো দেখা গেল এই যে দেখো সাদা একটা স্তর তৈরি হচ্ছে। এখন নিচের দিক দিয়ে যদি এটা পড়ে যায় তরলগুলা, এই যে লিকুইড গুলা যদি, এই যে এখানে দেখো বুড়িটার মধ্যে একটা ট্যাপ লাগানো আছে, স্টপ কর্ক লাগানো আছে, এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে পানিগুলা কি করবে? পানি না, ঠিক ইথানল গুলা তরল গুলা কি হবে, নিচের দিক দিয়ে কি করতে থাকবে? পড়ে যেতে থাকবে নিচের দিক দিয়ে। তো নিচের দিক দিয়ে যখন পড়ে যাবে তখন আস্তে 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 একটা মোটা স্তর, এই যে দেখো স্টপ কর্ক খুলে দিয়ে এটা স্তর তৈরি করছে। তাহলে এখন এই কাজটুকুন করার জন্য আমাদের 8 মার্ক পাওয়া যাবে, এই কাজটুকুন করলে 8 মার্ক। প্রিপারেশন অফ কলাম, কেউ কি প্রশ্ন দিয়েছো? হ্যালো, কেউ কি প্রশ্নটা দিয়েছো কেউ? এ তো বের হয়ে মানে দিতে হবে তো, ক্যামেরাতে গেলে আবার হ্যাং হয়ে যাচ্ছে ফোন, এই জন্য দিতে পারছি না। আচ্ছা তাহলে বলো প্রিপারেশন অফ কলামের জন্য কত মার্ক? 8 মার্ক। 8 মার্ক, এই যে একজন দিয়েছে। হুম, তো এই যে এখানে আমাদের যে কোশ্চান, এটা প্রথমটা প্যারাসিটামল ডিএল সেন্টার, কত পরের পাতায় হয়তো থাকবে। এই যে এখানে যা দেখা আছে, এই যে এখানে সেপারেশন, এই যে সেপারেট অফ মিক্সচার অর্গানিক কম্পাউন্ড বাই কলাম ক্রোমাটোগ্রাফি টু। টু এ কি আছে দেখো, টুতে কি আছে? টু, এটা মনে হয় আরেকটা আছে, আরেক পাতা। এই যে দেখো প্রিপারেশন অফ কলাম 7। তাহলে এতক্ষণ যে কাজটুকুন দেখাইলাম কত মার্কের হইলো?
সাত 8 মার্কের। এই 7 মার্কের এই জিনিসটা পারা যাবে একদম ন্যাচারাল, মানে বাড়িতে ধরো আমার কথার কথা আমি বাড়িতে করতে চাই আর কি। তাহলে মনে করো বালি আর পানি এক জায়গায় ঝাঁকায়া যে যেরকম একটা দ্রবণ তৈরি হবে ওইটা ওই বুলেটের মধ্যে ঢেলে দিতে হবে আর কি। বুলেটের মধ্যে ঢেলে দিলে নিচ দিক দিয়ে পানির মতো তরল অংশ পড়ে যাবে আর মাঝখানে একটা স্তর তৈরি হবে সাদা। এই হলো কাজ। এটা কি বোঝা গেল? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে মানে এই সহজ কাজটুকুন জাস্ট এখানে একটা পাত্রে এরকম করে সিলিকা জেল নিয়ে তার মধ্যে ইথানল দিয়ে একটু ঘুলায় নিলাম, মিক্সার করে নিলাম। এবার এই মিক্সচারটা ফানেল দিয়ে ওই যে বুলেটের মতো যে কলাম আছে এর মধ্যে ঢেলে দিলাম। ফলে সুন্দর একটা এরকম সাদা স্তর তৈরি হবে। স্তরটা একটু একটু যখন আমরা ওয়েট করব তখন আস্তে আস্তে কি করে বালি যেমন নিচের দিকে সুন্দর করে তলানি পড়ে অধক্ষে পড়ে ওরকম করে এই সিলিকা জেলগুলো সুন্দর স্তরে স্তরে বিন্যস্ত হবে। এখন শুধু প্রিপারেশন অফ কলামের জন্য কেন এত মার্ক? অনেক স্টুডেন্ট করে কি যে এটা করতে গিয়ে বুলেটটা না ধরো নড়ে গেল। নড়লে কি হবে দেখবো যে এর মধ্যে এরকম দাগ সৃষ্টি হয়েছে। ধরো এটা সুন্দরভাবে আস্তে 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 নিচের দিকে পড়ছিল, পড়তে পড়তে এটা যদি কাত হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে কোন একটা জায়গায় ফাঁকা তৈরি হলো, মানে একটু গ্যাপ হইলো, ভিতরে বাতাস থাকলো। তো তখন কি করতে হয়, এইটার উপরে ট্যাপ করতে হয়। আর রাবারের কোনো জিনিস দিয়ে একটু আস্তে 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 বাড়ি দিলে ভেতরের বাতাসগুলো বের হয়ে যায় এবং সমসত্ব ভাবে মানে এই নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা কলাম একই রকম থাকবে, এর মধ্যে কোনো ফাটল থাকবে না। অনেক সময় দেখা যায় যদি স্টুডেন্ট কি করে অল্প একটু দিল, দিয়ে পুরোটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে আবার দিল, তখন দেখা যাচ্ছে যে এখানে একটু দাগ সৃষ্টি হয়েছে, মানে এটা যখন শুকিয়ে গেছিল আবার। এবং এটা পুরোপুরি কখনো শুকানো যাবে না, মানে মোটামুটি এর মাথায় হালকা হালকা ইথানল থাকতে থাকতেই এই নিচের ট্যাপটা বন্ধ করে দিতে হবে। তাছাড়া ট্যাপ যদি খোলাই রাখো তাহলে পুরোটা শুকিয়ে নিচে শুকনা মাঝখানে শুকনা স্তর হয়ে যাবে। তাহলে প্রথম কাজটা শেষ। এবার দ্বিতীয় কাজটা হলো, এরপর আমরা প্রশ্ন তো বলবোই যে কি কি এই সংক্রান্ত কি কি প্রশ্ন। আগে আমি ক্রোমাটোগ্রাফিটা আমি নিতাম। আহ, স্যার হলো এটাতে খুব কমফোর্ট ফিল করে আর কি, এই জিনিসটাতে জন্য স্যার এটা নিয়েছে। আগে ক্রোমাটোগ্রাফি আমি নিতাম। তো এখন আমরা দেখব যে তার সেকেন্ড সেকেন্ড অংশ, সেপারেশন অফ কম্পাউন্ড ইন কলাম ক্রোমাটোগ্রাফি। তো এখন আমরা আহ, একদম সহজে যে জিনিসটা বোঝানো যাবে এরকম একটা আহ, জিনিস নিয়ে আমরা এখন দেখানোর চেষ্টা করছি। যেই ভিডিওটা দেখালে তোমাদের সুবিধা হবে এরকম একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই শর্টকাট দেখাবো যাতে সহজে তোমরা বুঝতে পারো। ফার্স্ট দেখালেই ভালো, কারণ আমরা রিল রিল দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি। রিলে একটা জিনিস খুব সহজে দেখানো হয় আর কি। এই যে আমরা আবার দেখাচ্ছি। তো এটা বড় করে দেখাই। খুব শর্টকাট আর কি দেখাচ্ছি।
তো এইখানে মাঝে মাঝে সমস্যা করে। এই যে এখানে একটু কিছুটা জুম হয়েছে। তো নমুনা, এটা হলো নমুনা। এবারে নমুনার জাস্ট বোঝাতে যাচ্ছি যে উপর থেকে আরো যদি ইথানল ঢালতেই থাকি, তাহলে ওই নমুনার মধ্যে থেকে বিভিন্ন কালার এখানে বের হচ্ছে। আমরা একটু আর একটু ভালো ভিডিও দেখা যায় কিনা সেটা দেখি। রিকমেন্ডেশন অফ করা আছে। ওকে, আর একটা দেখাই, ছোট্ট একটা রিল দেওয়া আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, জি স্যার। জি স্যার। এখন এখানে কি হচ্ছে, এই যে আগে তো দেখলে যেখানে সাদা ছিল, ওরা ছোট্ট করে দেখাচ্ছে তাড়াতাড়ি বোঝানোর জন্য। আমার এই কলামটা এইখান থেকে এই পর্যন্ত ধরো সাদা থাকবে, এখান থেকে এই পর্যন্ত সাদা। এখন তার মাথায় আমরা একটা নমুনা দিব। নমুনাটা কি হতে পারে? দুইটা কালারফুল বস্তু, ধরো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, বা মিথিলিন ব্লু, এরকম দুইটা জিনিস একসাথে মিক্স করে দিব। মিক্স করে দিলে কি হবে, এখানে দেওয়ার পরে যখন আমরা উপর থেকে আবারও এই লিকুইড যেটা ইথানল দিতে থাকবো, তখন এই যে এখানে দেখা যাচ্ছে শেড হয়েছে, এখানে একটা রকম কালার, এখানে একরকম কালার। এরকম দেখা গেল যে মিথাইল রেডটা, লাল অংশটা নিচের দিকে চলে আসছে, ব্লু অংশটা উপরের দিকে থেকে গেছে। কারণ এই যে আমরা ট্যাপটা খুলে রাখবো, আস্তে আস্তে ফোটায় 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 এগুলো নামতে 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 আস্তে 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 নামতে থাকবে। যখন রেডটা নামতে থাকবে তখন আমরা আলাদা পাত্রে নিব। রেড যখন সম্পূর্ণ আস্তে আস্তে নেমে যাবে, মানে এরকম হবে না যে রেড রেড নামা শুরু করলে আবার ব্লু না, ব্লু উপরে বসে থাকবে, উপরে এখানে থেকে যাবে। কারণ যেটা পড়ছে, যেটা নেমে আসছে, তার সাথে যার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি বা মিশার ক্ষমতা বেশি, সে আগে আগে নেমে যাবে। কারণ পড়ছে তো ইথানল, আর এর ভেতরে আছে সিলিকা জেল, তাহলে যার পছন্দ সিলিকা জেল, সে সিলিকা জেলের গায়ে আটকে থাকবে, পড়বে না। আর যার পছন্দ ইথানল, সে যেহেতু ইথানলটা নিচের দিক দিয়ে ফোটায় ফোটায় পড়ে যাচ্ছে, তো ও এই ইথানলের সাথে আস্তে আস্তে গা বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে। তো যখন পড়া শুরু করবে, তখন একদম পিওর রেড কালারটা এক পাত্রে নিতে হবে, পিওর ব্লু কালারটা আর এক পাত্রে নিতে হবে। এই হলো সেপারেশন। দুইটা রঙে ভাগ, যখনই তুমি এখান থেকে লিকুইড দেওয়া শুরু করবে, তখন দুইটা রঙে ভাগ হয়ে যাবে। আর প্রত্যেকটা রং আলাদা আলাদা পাত্রে ধরতে হবে। তো দেখা যাচ্ছে ব্লুটা অনেক সময় কি হয়, উপর থেকে নামেই না। যতই ইথানল ঢালি, উপর থেকে আর নামেই না। তখন কি করা যাবে, রেড সবগুলো নেমে একটা পাত্রে চলে আসলো, কিন্তু ব্লু উপরেই থেকে গেল। তখন আমরা ইথানল বাদ দিয়ে অ্যাসিটিক অ্যাসিড যোগ করি। কারণ ইথানলের যে তোমার পোলারিটি, তার থেকে অ্যাসিটিক অ্যাসিডের পোলারিটি বেশি হওয়ার কারণে তখন যখন আমাদের পুরো লালটা একটা পাত্রে ধরা শেষ হয়ে গেল, তখন আমরা অ্যাসিটিক অ্যাসিড দেবো, ইথানল না দিয়ে উপর থেকে অ্যাসিটিক অ্যাসিড ঢালবো। তখন দেখা যাবে অ্যাসিটিক অ্যাসিডের সাথে এই নীল যে পদার্থটা ছিল, তার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি। এখন ও এই নীলটা তখন আস্তে 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 নিচের দিকে নামা শুরু করবো। এইভাবে দুইটা রং দুইটা পাত্রে, দুইটা রঙের রঙের পদার্থ দুইটা পাত্রে ধরতে হবে। এখন সেই হিসেবে এখানে লেখা আছে, এই কথাগুলো লেখা আছে। তাহলে আমাদের কার্যপদ্ধতির প্রথমে কি আছে, কলাম প্যাকিং। তো কলাম প্যাকিং কিভাবে করা হলো সেটা সবকিছু বলা আছে, যে এই গ্লাস রড দিয়ে সারা, এই সেই সিলিকা জেল, এর সাথে ইথানল মিশিয়ে লেই প্রস্তুতি, লেই বা স্লারি,
তারপরে আমরা ঢেলে দিলাম ইত্যাদি। এই যে এখানে চিত্রটা কি বোঝা যাচ্ছে? এই চিত্রটা কি বোধগম্য হচ্ছে? যারা ক্লাস করছো শুনতে পাচ্ছ, ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকবে আমার কাছে। বলছি যারা ক্লাস করছো তারা কি বুঝতে পারছো এই চিত্রটার অর্থ কি? জি স্যার, কলাম এটা। কলাম। এবং এর মাঝখানে এগুলা কি দিয়ে পূর্ণ করেছি? সিলিকা জেলার ইথানল। সিলিকা জেলার ইথানল। এবং এখানে তুলা লেখা আছে, বর্তমানে তুলা দেওয়ার প্রয়োজন হয় না, নতুন যে কলাম গুলা কিনতে পাওয়া যায় এখানে এক ধরনের সাদা টিস্যু দেওয়াই আছে আর কি, স্পঞ্জের মতো। আর আগে আমরা যখন করেছিলাম তখন এর মুখে কিছু ছিল না। এখানে যদি কিছু না থাকে তাহলে ঢালার সাথে সাথে দিক দিয়ে পড়ে যাবে। তার জন্য আমরা একটা গ্লাস রড দিয়ে মাথার এখানে হালকা একটু তুলা দিয়ে নিতাম মুখটা বন্ধ করার জন্য। এবার তুলা দিয়ে পানির নিচের দিকে পড়ে যায় ঠিকই, কিন্তু সিলিকা জেলটা এরকম করে আটকে আস্তে আস্তে স্তর সৃষ্টি হয়। এরপরের কথা হলো নমুনা প্রয়োগ। সিলিকা জেল তখন হয়ে গেল, তখন কি দিব আমরা? নমুনা। নমুনার প্রয়োগ দিব আমরা। ঠিক আছে, তো নমুনার প্রয়োগ দিব কিভাবে? এরপরে নমুনার প্রয়োগ দেওয়ার জন্য আমি এখানে বুঝাই। আচ্ছা, ইরেজ করে দিলাম। এই শুরুতে এখানে এইখানে আমরা কালার দিয়ে বোঝাই যে এইখানে আমরা দিব কি, হালকা একটু মিক্সচার। মিক্সচারটা অল্প একটু ঢেলে দিব, দেওয়ার পরে আবার এদিক দিয়ে কি করব, ইথানল আবার ঢালা শুরু করব। তো ইথানল যখন ঢালবো তখন ইথানল যখন গা বেয়ে বেয়ে নিচের দিকে পড়বে তখন কি হবে, তোমরা নিজেরা দুইটা কালার দেখতে পাবা। মনে করো এখানে যদি একরকম কালার দেখতে পাও তাহলে দেখা যাবে ব্লু কালারটা মনে করো যে এই জায়গায় চলে আসছে, যে এরকম দুইটা জায়গায় দুইটা কালার দেখতে পাবো। তা আমরা যখন এদিক দিয়ে ঢালা শুরু করব, মানে ঢালতেই থাকবো, এই ইথানলটা যখন ঢালতেই থাকবো তখন আস্তে 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 যার ইথানলের সাথে মেশার ক্ষমতা বেশি সে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। তো ধরো আমি যদি মনে করি যে আমার লালটা মিশার ক্ষমতা বেশি বা নীলটা মিশার ক্ষমতা বেশি, তো এরকম করে নীলটা কি করবে, আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে আসবে। তো যখন নিচের দিকে নেমে চলে আসলো তখন একটা পাত্রে ধরে নিতে হবে। যখন নিচের দিকে নেমে চলে আসলো তখন একটা পাত্রে আমরা ধরে নিলাম। তাহলে এখন যদি কথার কথা নীলটা এখানে যদি থেকে যায়, নীল যদি থেকে যায়, আর যদি আমাদের রেড দিই, লাল রঙের যদি অংশটা যদি নিচে চলে আসে, তাহলে আমরা আলাদা পাত্রে ধরে নিব। যতক্ষণ পর্যন্ত আসতে থাকবে একটা পাত্রে নিয়ে নিলাম। পাত্রে নেওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছে, এই যে এই কালার গুলা কি বোঝাতে পেরেছি? ছবিতে যে কালার গুলো আছে এরকম, বুঝেছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। তারপরে জি এই যে স্যার। দেখো, তারপরে এখন এখানে কি ছিল, কি এ আর বি দুইটা কালারকে, একটাকে নাম দিয়েছে এ একটা বি। এখন এখানে শুধু এ আছে, বি কোথায় চলে গেছে? বি এই পাত্রের মধ্যে চলে আসছে, মানে একটা কালার এখানে আছে আর একটা কালার নেমে গেছে, অলরেডি নেমে গেছে। এখন পরে আবার ওই কালারটাকেও আবার আর একটা পাত্রে ধরতে হবে। এখন তাহলে আমাদের কাছে কয়টা কালার? দুইটা কালার। এখন আমাদের কাছে কয়টা কালার? দুইটা। দুইটা কালার। কালার, দুই পাত্রে দুইটা কালার। আমি মনে করলাম যে দুইটা পাত্রে, এটা একটা পাত্র, আর 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 হলো আরেকটা আমরা এখানে নিই, ধরো এখানে আরেকটা পাত্র, আর একটা পাত্রে আর একটা কালার। একটা পাত্রে আমরা এ ধরেছি আর একটা পাত্রে বি ধরেছি। এখন এই পর্যন্ত কয় মার্ক হলো? এই পর্যন্ত কয় মার্ক হলো? 15 মার্ক স্যার। 15 মার্ক হয়ে গেল। ভেরি গুড। তাহলে 15 মার্কের মধ্যে আমাদের আর কোনো ঝামেলা নাই, সরাসরি এই কাজটুকু করবো, একদম সহজ একটা কাজ। এখন এখানে লেখা আছে টিএলসি। এখন এই টিএলসির জন্য 5 মার্ক, আর নোটবুকের জন্য 5 মার্ক। তো আমরা আমরা তো নোটবুক করছি। এখন এই টিএলসির জন্য যে 5 মার্ক, এটার কাজ কি, আসলে কি জন্য টিএলসি? তো প্রশ্নের মধ্যে লেখা আছে, এই যে এখানে লেখা আছে চেক ইটস পিওরিটি।
চেক ইটস পিওরিটি বাই টিএলসি। টিএলসি কে পূর্ণরূপে কি বলছে? টিএলসির পূর্ণরূপ কি হচ্ছে বলো? থিন লেয়ার তিন ক্রোমাটোগ্রাফি। লেয়ার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, ভেরি গুড। এখন এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, আবু আহমেদ স্যার তো তোমাদের মনে হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির কি ভিডিও দেখাইছে? উনি তো ওই যে থিন লেয়ার দেখানোর জন্য কি করে আমাদের যে স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ডে ছাড়া উনি ক্লাস নিতে চায় না আর কি। বলে যে স্যার ওইখানে শুধু কোশ্চেন দেখাইছে অনেকগুলা। স্যার লেখা দেখায় শুধু। স্যার শুধু ওই যে আমাদের থিওরি ক্লাস যেরকম হয়েছিল ওই হ্যাঁ, থিওরি ক্লাসের টাইপের মতো নিছে আর কি। কাকে বলে সবগুলাই। আচ্ছা যাই হোক, আমরা হলো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির একটা আইডিয়াটা বোঝার চেষ্টা করি আর কি। হ্যাঁ, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা আইডিয়া বোঝার চেষ্টা করবো, দুইটা ভিডিও দেখবো। দুইটা ভিডিও দেখার মাধ্যমে আমরা আইডিয়াটা বোঝার চেষ্টা করব যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আসলে কাজটা কি। আমি ম্যাডামকে বলে রেখেছিলাম যে ক্রোমাটোগ্রাফির থিন লেয়ার গুলা তৈরি করে রাখতে, জানি না তৈরি করে রাখছে কিনা। আহ, এখন দুইটা ছোট্ট ছোট্ট আর কি, 1-2 মিনিটের ভিডিও, পুরা থিমটাকে তোমরা বুঝে ফেলবা। দেখো, প্রথমে আমি থিন লেয়ারটা বোঝানোর জন্য আমি পেপার ক্রোমাটোগ্রাফিটা বোঝাচ্ছি। প্রথমে একটু পেপার ক্রোমাটোগ্রাফিটা দেখাচ্ছি। দেখো, একটা কাগজের উপরে একটা ফোঁটা দেওয়া হলো, এই ফোঁটাটা হলো নমুনা। যেমন আমাদের কাছে রং থাকে, রং পেন্সিল থাকে, আসলে সেই রং পেন্সিলটা কোনো একক রং না, হতে পারে কয়েকটা রঙের মিশ্রণ। তো প্রথমে এই যে এই জায়গাটা দেখাতে শুরু করলাম। প্রথমে উনি কি করলেন? প্রথমে কাজ কি করলেন বলেন? কি কাজ করা হলো এখানে? একটা কাগজের প্রয়োগ করা হলো। একটা রং দিলাম, এই রং মনে করো কোনো কিছু, ওটা পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছে, কারণ এই যে একটা, এটা কি দেওয়া হলো? নমুনা দেওয়া হলো। এখন নমুনাটার কালার তো দেখে মনে হচ্ছে কালো, প্রকৃতপক্ষে এই নমুনার মধ্যে কি আছে? অর্গানিক মিক্সচার আছে। প্রকৃতপক্ষে যেরকম করে কলামের মধ্যে থেকে, নমুনার মধ্যে থেকে দুইটা রঙে পৃথক হয়ে গেছিল, কাগজেও ঠিক সেরকম ঘটনা ঘটবে। এখন এরপরে আমরা একটা বিকারের মধ্যে ইথানল রেখে যখন রেখেছি, আমরা জানি কাগজ শোষণ করে করে উপরের দিকে আস্তে আস্তে কি হয়? উঠতে থাকে। এখানে দেখো শেড দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে এই পর্যন্ত ভেজা ভেজা লাগছে, এখান থেকে এই পর্যন্ত ভেজা ভেজা লাগছে। নিচে দিয়েছিল ওই কালো রঙের নমুনাটা, কিন্তু এখান থেকে এই পর্যন্ত নীল, আর এখান থেকে এই পর্যন্ত লাল হয়েছে। তার মানে যেহেতু নিচ থেকে ইথানল উপরের দিকে উঠছে, তাহলে ইথানলের সাথে যাওয়ার ইচ্ছা কার বেশি, নীলের না লালের? স্যার লালের। লালের। তালের। এই কারণে লাল আস্তে আস্তে ইথানলের সাথে সাথে একসাথে উপরের দিকে চলে যাচ্ছে। এখন এই এই রকমই একটা জিনিস হচ্ছে থিন লেয়ার। এই সেম জিনিসটাই হচ্ছে থিন লেয়ার, কিন্তু আমাদেরকে থিন লেয়ারের সাহায্যে পৃথক করতে বলেনি। আমাদের প্রশ্নটা হচ্ছে পৃথক করতে হবে কলামের সাহায্যে। অলরেডি আমরা লাল এবং নীলকে পৃথক করে ফেলেছি। এখন আমাদেরকে থিন লেয়ার, জি বাবা, মানে পরে ক্লাস হোক। এখন এই থিন লেয়ারের সাহায্যে কিভাবে আমরা আহ আচ্ছা, তাহলে আমরা করতে পারি কি? থিন লেয়ারের সাহায্যে পৃথকও করতে পারি, আবার থিন লেয়ারের সাহায্যে চেক ইটস পিওরিটি। আমাদের প্রশ্নটা হলো যে আমরা যে পৃথক করলাম, আমরা যে দুইটা রংকে আলাদা আলাদা পাত্রে, দুইটা পাত্রে ধরে রাখলাম, সেটা কি আসলে পৃথক হয়েছে? এটার জন্য আমাদেরকে করতে হবে এখন কি, আমাদেরকে একটা থিন লেয়ার নিয়ে, যেরকম করে উনি একটা ড্রপ দিলেন, ওই রকম করে এখানে একটা ড্রপ দিতে হবে। দেখো কিভাবে ড্রপ দিচ্ছে। একটা দাগ দিয়েছেন, দাগ দেওয়ার পর একটা ড্রপ দিয়েছেন,
ওইখানে একটা নমুনা দিয়েছেন, নমুনা দেওয়ার পরে স্কেল দিয়ে দাগ কেটে নিতে হয়, কারণ রিটার্ডেশন ফ্যাক্টর বের করতে হয়, কতটুকু অতিক্রম করলো দ্রবণ সেটা বের করতে হয়। আচ্ছা, একটা দাগ দিয়ে নিল, থিন লেয়ারের উপরে একটা দাগ দিয়ে দিল, যেহেতু থিন লেয়ারটা আহ এই যে এটা কি প্রয়োগ করলো, বলো কি? নমুনা। নমুনা। এখন আমরা কি নমুনা পৃথক করব না পিওরিটি চেক করব? আমাদের কাজটা কি? পিওরিটি স্যার চেক করা। আমাদের পিউরিটি প্রিয়োরিটি চেক চেক করা। করেন। পিওরি, কারণ আমাদের কিন্তু নমুনা অলরেডি পৃথক হয়ে গেছে আর কি। এখন আমাদের পিওরিটি চেক মানে হচ্ছে, ধরো এ পাত্র থেকে একটা ফোঁটা এখানে দিব, বি পাত্র থেকে একটা ফোঁটা এখানে দিব। যদি দেখা যায় এ পাত্রর যে ফোঁটা এখানে আমরা দিয়েছি, নমুনা দিয়েছি, যতদূর উপরে উঠেছে লাল রঙই হয়েছে, ওর মধ্যে থেকে আর কোনো রং বের হয়নি। বি এর পাত্র থেকে এক ফোঁটা দিয়েছি, বি পাত্রর এই ফোঁটাটা যত উপরেই উঠুক না কেন, ওর মধ্যে শুধু নীল কালারই আছে, ওর মধ্যে আর অন্য কোনো কালার নাই। তাহলে বোঝা যাবে আমাদের পৃথকীকরণটা সঠিক হয়েছে। আর যদি দেখা যায় যে এখান থেকে আস্তে আস্তে উঠার পরে লাল রঙের মধ্যে থেকে আবার অন্য কোনো রং বের হয়েছে, বা নীল, হালকা একটু নীল নীল একটা ভাব আসছে, অথবা এটা নীল রঙের ফোঁটাটা এখান থেকে যাওয়ার সময় একটু লাল লাল, একটু সাইডে একটু রং আসছে, তাহলে বোঝা যাবে যে আমার পৃথকীকরণ ভালো হয়নি, লালের মধ্যে নীল আহ, মানে ওইরকম ভাবে দ্রবীভূত হয়ে আছে আর কি। এখন তারা নমুনা দিল, নমুনা দেওয়ার পরে এখানে দেওয়ার পরে দেখি উনি কি করেন। এই যে রেখে দিল, তো রেখে দিয়ে ক্যাপ লাগিয়ে রেখে দিল, আস্তে 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 এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এবং এত বেশি গতি সম্পন্ন, অনেক সময়ের বিষয়, তাই তারা এটাকে দেখাচ্ছে। এই যে এটার কাজ কি, এটা হলো অনেক সময় কোনো কোনো পদার্থ দৃশ্যমান হয় না, তাকে এরকম করে ইউভি রশ্মির নিচে রাখলে তখন সেটা দৃশ্যমান হয়। তো যাই হোক, সেটা পরের কথা। আপাতত এমনি বোঝানোর জন্য বলি যে এখান থেকে যে রংটা উপরের দিকে উঠলো, তার মধ্যে ধরে নিলাম একটা রঙই থাকলো, ধরে নিলাম আমরা একটা রঙই আছে। যদি একটা ফোঁটা থেকে উপরের দিকে একটা রঙই যায়, তাহলে কি বুঝবো আমরা? পৃথকীকরণ ভালো হয়েছে। পৃথকীকরণ ভালো হ্যাঁ হয়েছে। ভালো হয়েছে। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি তোমরা পারবে? জি জি স্যার। স্যার। একদম সহজ কাজ। তো এই যে এরা হলো টিএলসি নিয়েও আবার একটু কথা বলছে এখানে। তো এখানে বলো, এইটা কি? টিএলসি। স্পেশাল। টিএলসি তাই না? এটা হলো একটা টিএলসি, কাগজের ওই যেমন টুকরা দেখালাম ওইরকম টিএলসি। তো এখানে একটা ভুল আছে ছবিটার মধ্যে, এই দুইটা একই বরাবর হয়েছে তা না। আমার প্রথম ফটোটা এখানে যদি দেই, এটা যদি এ, এখানে একটা দিব বি, কারণ দুইটা আলাদা, অথবা দুইটা দুই স্লাইডেও দেখানো যেতে পারে, কিন্তু মাপটা নেওয়ার সুবিধার কারণে এই বরাবর একটা দাগ দিতে হয়। দাগ দেওয়ার পরে আমার দেখা গেল এই এখানকার যে আমরা মনে করি এটা লাল রং, লাল রংটা আমরা কালার চেঞ্জ করে অন্য কালার নিয়ে বোঝাই, বা ব্লু, এটাকে আমরা ব্লু দিলাম। এই ব্লু রংটা আস্তে 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 করে করে এই পর্যন্ত গেল, ব্লু গেল। আর যেটা ছিল রেড, রেড ছিল, রেডটা এখান থেকে সে যেতে 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 এই পর্যন্ত গেল। আর এখানেও একটা, এখানেও একটা মানে দেখতে পাচ্ছ যে এখানেও একটা দাগ দেখা যাচ্ছে, এটা কি? কেউ বলতে পারবে এটা কি?
এটা হচ্ছে যে যে লিকুইডটা এখানে ছিল, যেই পদার্থ দ্রাবক ছিল, এখানে একটা দ্রাবক ছিল, সেই যেটাকে বলি আমরা সচল মাধ্যম, এই দ্রাবকটাকে বলা হচ্ছে সচল মাধ্যম। এই সচল মাধ্যমটা এই অর্থাৎ এটা কাগজের মতো ভিজতে 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 এই পর্যন্ত ভিজে গেছে, এটা হলো কাগজটা ভিজেছে এই পর্যন্ত। তাহলে দ্রাবক গেল এই পর্যন্ত। এখন সেটা আমরা মাপবো, এইখান থেকে এই পর্যন্ত দ্রাবকের দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত এ এর দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত বি এর দূরত্ব। তো এটা কেন মাপতে হয়? এখানে একটা আর পি বলছে, আর পি বলে অথবা আর এফ বলে। এটা সম্ভবত আমরা আর এফ মানে নামে পড়েছি, এটাকে বলে রিটারডেশন ফ্যাক্টর। রিটারডেশন ফ্যাক্টর বা আর এফ মান, আর এফ ভ্যালু। আর এফ ভ্যালু হচ্ছে মূল বিন্দু থেকে যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং মূল বিন্দু থেকে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা আমাদের মূল বিন্দু, এখান থেকে এ যৌগটা কতদূর সেন্টিমিটার গেল। যদি এখান থেকে যদি কথার কথা 5 সেন্টিমিটার হয়, এই 5 সেন্টিমিটারকে ভাগ করতে হবে দ্রাবক কত দূর গেল সেটা দ্বারা। অনুরূপ ভাবে বি যৌগের আর এফ মান হবে বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ভাগ দাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমাকে কেউ যদি এমসিকিউ প্রশ্ন করে আর এফ মান কি, জয়েন হতে পারছে না তাই বলছে, কেন বুঝতে পারছি না, কারণ এটা তো আমার ওপেন করা আছে, কারো তো পাসওয়ার্ড দেওয়া লাগেনি, লেগেছে? না স্যার। না না স্যার। অনেকেই বলছে নাকি পাসওয়ার্ড লাগতেছে। না, আমি তো পাসওয়ার্ড দিয়ে রাখি না, তাদের হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা। আমি রেকর্ড করে রাখছি, এরপর থেকে ঠিক করে নিতে হবে আর কি। আহ ওটা তো এরকম হওয়ার কথা না। না, এখানে পার্টিসিপেন্টের কোনো ওয়েটিং রুম রাখিনি যে আমাকে একসেপ্ট করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা আবার এটাতে আসি যে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফির প্রশ্ন তো স্যার দিয়েছে তোমাদের। আহ আমিও কিছু প্রশ্ন লিখে দিব, তারপরেও তোমরা পড়ার জন্য আমি বলছি যে ক্রোমাটোগ্রাফি কাকে বলে, ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ। ক্রোমাটোগ্রাফি দুই রকম, একটা হলো, কেউ বলতে পারো স্যার তো এটা প্রতিদিন পড়ায়, কেউ কেউ বলতে পারো? একটা হলো বন্টন শ্রেণীর বন্টন, আর একটা পরিশোষণ। একটা হলো বন্টন আর একটা হলো পরিশোষণ। তাহলে আমাদের যেটা কলাম ক্রোমাটোগ্রাফিটা হলো পরিশোষণ, অর্থাৎ এখানে সিলিকা জেলের মধ্যে সচল মাধ্যম হলো এখানে কি ইথানল, আর সিলিকা জেল হলো স্থির মাধ্যম। তাহলে এই সমস্ত প্রশ্নগুলা যে ক্রোমাটোগ্রাফি কত প্রকার, এই এই ক্রোমাটোগ্রাফিটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, আর সচল মাধ্যম কি এখানে, আহ, তারপরে স্থির মাধ্যম কি, সচল মাধ্যম, স্থির মাধ্যম হিসেবে আর কি কি ব্যবহার করা যেতে পারে, এখানে ইথানল দিয়ে কেন হলো, এসিটিক অ্যাসিড কেন লাগলো, ইথানল দিয়ে কেন হলো না। বললাম যে ইথানলের সাহায্যে শুধু রেডটা বা ইয়েলো কালারটা নামে, ব্লু কালারটা নামতে চায় না উপর থেকে, তখন পোলারিটি বেশি করার জন্য অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়। কলাম প্যাকিং করলাম, কলাম প্যাকিং এর বই বের করবো আর কি, সামনের দিন ধরবো। বই বের করে কলাম প্যাকিং কিভাবে করতে হয়, কতটুকু করলে, এই যে যেমন 10 সেন্টিমিটার করলে মোটামুটি ভালো, এই সমস্ত কথাগুলা যে একটা কলাম প্যাকিং এর। তারপরে হলো আহ স্যার যেমন প্রশ্ন করে হচ্ছে কি রিটেনশন সময়, এই প্রশ্নটা খুব বলেছে, রিটেনশন টাইম, রিটেনশন
মনে আছে রিটেনশন? খেয়াল করনি, এই স্যার প্রশ্নটা লিখে রাখো। রিটেনশন সেটা স্যার হলো ক্লাস করিয়েছি। এইটা রিটেনশন কি বলতো, রিটেনশন সময় কি ওটাকে বলতো দেখি, বুঝেছো কিনা? এই স্যার যোগ দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং না, ওইটা তো হলো আরএফ মান, দ্রাবক ওইটা দ্বারা। ওইটা হলো আরএফ মান। ওইটা না, রিটেনশন সময় হলো এখানে একটা নমুনা দেওয়ার পরে কতক্ষণ লাগে এটা পড়তে, মানে এটা বের হতে কতক্ষণ সময় লাগে, সেটা হলো রিটেনশন সময় আর কি, মানে অর্থাৎ নির্গমনের সময়, রিটেনশন সময়। তো যত বেশি পোলার হবে, যদি পোলার দ্রাবক হয়, নমুনাটা যদি পোলার হয়, তাহলে পোলারের সাথে পোলার বের হয়ে আসবে। তো সিলিকার অনুরূপ ভাবে টিএলসিটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, টিএলসি প্লেটের উপরে স্তরটা কিসের সাহায্যে তৈরি করা হয়, এর আরএফ মান কি, এখানে কি করে বোঝা গেল যে এটা কি বলে সঠিক হয়েছে কিনা, তাহলে আমরা বলবো যে কালার একটাই থাকবে, যখন আমরা টিএলসি তে ফেলবো তখন এ যৌগের কালারটা একটাই যাবে। এখন যদি এরকম হয় যে বি এর মধ্যে থেকে, কথার কথা, বি এর মধ্যে এই হালকা করে এর মধ্যে দেখা যাচ্ছে যে আমার একটু রেড রেড ভাব চলে আসছে, তখন কি, তার মানে কি বোঝা যাচ্ছে? ভালো হয়নি স্যার। ভালো হয়নি মানে আমার ওই বি এর মধ্যেও কিছুটা এ মিশ্রিত অবস্থায় আছে, আমার পৃথকীকরণটা ভালো হয়নি। তো এটা ছিল আমাদের তোমার কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা। আমি সামনের দিন প্রশ্ন লিখে দিব কলাম ক্রোমাটোগ্রাফির, এবং এই অর্গানিকের সব প্রশ্ন লিখে দিব। কালকে আমি প্রশ্ন লিখে দিব ক্রোমাটোগ্রাফির আর হলো প্যারাসিটামলের। সোমবারে অবশ্যই ক্রোমাটোগ্রাফি করে শেষ করবে, কাউকে ডাকার দরকার নাই, কাউকে কিছু বলার দরকার নাই। আসবা, আসার পরে টেবিলে ক্রোমাটোগ্রাফির জিনিসপত্র রাখা আছে, যেভাবে দেখানো হয়েছে সেভাবে প্র্যাকটিস করে আহ, চলে আসবে আর কি। তো স্যারের সাথে আমি আবার কালকে কথা বলবো, যদি স্যার এই সপ্তাহে সময় দিতে পারেন তাহলে অবশ্যই। আর আমাদের ইয়ে এখনো আসে নাই, টিচারদের নামের লিস্ট আসলে পরীক্ষা যাতে তাড়াতাড়ি নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তা আমরা 10টার দিকেই চেষ্টা করব, রেগুলার 10টার সময় আসার। তাহলে সবাই মোটামুটি বাসার কাজ টাজ বা যারা মোটামুটি সবাই ফ্যামিলিতে অ্যাটাচ থাকো, খাওয়া দাওয়া করে নিবা, তো রাত করে খাওয়ার দরকার নাই। 10টার আগে খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি কাজ গোছায় 10টার দিকে বসলে আর ঝামেলা হবে না। আর যারা আজকে জয়েন করতে পারেনি, আমি ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত রাখলাম, কালকে ইন টাইম সঠিক টাইমে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।